আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ধারাবাহিক আলোচনার কোম্পানিজ অ্যাক্ট 1994 এর ধারাবাহিক আলোচনার 17তম পর্বে। প্রিয় দর্শক, কল্পনা করুন তো আপনি একটি কোম্পানির কয়েক কোটি টাকার শেয়ারের মালিক, কিন্তু হঠাৎ একদিন বোর্ড মিটিংয়ে আপনার শেয়ারগুলো বাতিল বা বাজেয়াপ্ত করা হলো। এটা কি আইনত সম্ভব? এটা হলে আপনি কী করবেন, তাই না? প্রশ্ন আসতে পারে। আজ আমরা বাংলাদেশের একটি কোম্পানি আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ল্যান্ডমার্ক জাজমেন্ট নিয়ে আলোচনা করব। মামলাটি হলো এমন যে এটা আসলে 76 ডিএলআরে রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার 526। আপনারা প্রিয় দর্শক দেখে নিতে পারেন, বিজ্ঞ বন্ধু যারা আছেন তারাও দেখে নিতে পারেন প্রয়োজনে। আপনারা নিশ্চয়ই জানেন, তারপরেও যদি কেউ দরকার হয় এটার রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারেন। এই মামলায় আমরা দেখব যে প্রিয় দর্শক, কোনো শেয়ার হোল্ডার যদি কোম্পানির অর্থ আত্মসাৎ করে শেয়ার কিনেন, তবে সেই শেয়ার কি কোম্পানি বাজেয়াপ্ত করতে পারে? বিশেষ করে ফুললি পেইড আপ শেয়ারের ক্ষেত্রে আইনের অবস্থানটা কী? আমরা তাহলে এই মামলার প্রেক্ষাপটটা কী ছিল একটু জেনে নিই প্রিয় দর্শক। এই মামলাটি কোম্পানিজ অ্যাক্ট 1994-এর সেকশন 43-র অধীনে হাইকোর্ট বিভাগে দায়ের করা হয়েছিল। আসলে মহামান্য হাইকোর্টে দায়ের করা হয়েছিল। আবেদনকারীরা আসলে তাদের 20,000 শেয়ার বাজেয়াপ্ত করার যে বোর্ডের সিদ্ধান্ত, সেটাকে অবৈধ ঘোষণা এবং শেয়ার রেজিস্টারে তাদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য রেকটিফিকেশন অফ রেজিস্টার মানে পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানিয়েছিলেন। আবেদনকারীরা 2003 সালে সম্ভবত শেয়ার অর্জন করেন এরা এবং বোর্ডের অনুমতি পান। কিন্তু পরবর্তীতে কোম্পানি অভিযোগ করে যে তাদের পিতা কোম্পানির তৎকালীন যে চেয়ারম্যান ছিলেন, কোম্পানির অর্থ আত্মসাৎ করে এই শেয়ারগুলো তাদের নামে কিনেছিলেন। এখন এই মামলাটি যখন মহামান্য হাইকোর্টে এইটি শুনানির জন্য আসে, তখন উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ যুক্তি উপস্থাপন করেন। এই ক্ষেত্রে আবেদনকারীর যে বিজ্ঞ আইনজীবী ছিলেন তার যুক্তি ছিল যে এটা ফরফিচার সংক্রান্ত। ফরফিচার তখনই সম্ভব যদি শেয়ারের মূল্য পরিশোধ না করা হয়, অর্থাৎ কল মানি যদি আনপেইড থাকে। আর যেহেতু এই শেয়ারগুলো ফুললি পেইড আপ, তাই কোম্পানি এগুলো বাজেয়াপ্ত করতে পারে না। শেয়ার ট্রান্সফার ফর্ম আমরা জানি যে 117, এতে সাক্ষীর যদি স্বাক্ষর না থাকা কোনো বড় ত্রুটি নয়, এটা ওনারা বলতে চাচ্ছেন। আর কোম্পানির যে বিজ্ঞ আইনজীবী, ওনার আর্গুমেন্টটা এমন ছিল যে বোর্ড কোম্পানির বৃহত্তর স্বার্থে যে কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে। কোম্পানি আইনের শিডিউল 1-এ আপনার 30 নং যে রেগুলেশন আছে, সেটাতে কল মানি ছাড়াও অন্যান্য দেনার জন্য শেয়ার বাজেয়াপ্ত করা সম্ভব। আসলে আবেদনকারীরা আত্মসাৎকৃত অর্থ ফেরত দিতে অস্বীকার করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওনাদের একটা আর্জি। মহামান্য আদালত কি সিদ্ধান্ত দিয়েছেন, পর্যবেক্ষণ দিয়েছেন, সেটা আমরা একটু প্রিয় দর্শক আলোচনা করি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আসলে শেয়ার হস্তান্তরের সময় সাক্ষীর স্বাক্ষর না থাকা একটি তুচ্ছ অনিয়ম। এটাকে বলা হয় আমরা ট্রিফলিং ইরেগুলারিটি, এবং এটি হস্তান্তরকে অবৈধ করে না। বিশেষ অডিট রিপোর্টে প্রমাণিত হয়েছে যে শেয়ারগুলো আবেদনকারীর যে বাবা আছেন কোম্পানির তহবিল তসরুপ করে কিনেছিলেন। আদালত আরও লক্ষ্য করেন আবেদনকারীরা জানতেন তাদের পিতা কোম্পানির অর্থ ব্যবহার করেছেন, তবুও তারা সেই অর্থ ফেরত দিতে অস্বীকার করেছেন। মহামান্য আদালত বলেন যে তারা অসৎ উপায়ে সুবিধা পায়, তারা আদালতের কাছে সুবিচার বা ডিসক্রিশনারি রিলিফ পাওয়ার যোগ্য নয়। এইটা ছিল মহামান্য আদালতের অবজারভেশন। আদালত আরও সিদ্ধান্ত দেন এরকম যে যদি কোনো সদস্য কোম্পানির কাছে ঋণ থাকে বা ঋণী থাকে, যেমন তহবিল তসরুপের কারণে, তবে কোম্পানির তার পেইড আপ যে শেয়ারও বাজেয়াপ্ত করে অর্থ সমন্বয় করতে পারে, এই কথা কিন্তু আছে। আদালতে ফাইনালি যে রায়টা দিয়েছেন সেইটা নিয়ে যদি প্রিয় দর্শক একটু আলোচনা করি আমরা। ফাইনালি যেটা আমরা দেখি যে মহামান্য হাইকোর্ট এই আবেদনটি কিন্তু খারিজ করে দেন এবং এটি শেয়ার বাজেয়াপ্ত করার যে সিদ্ধান্ত সেটা বহাল রাখেন। ব্যবসা এবং শেয়ার ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছতা বজায় রাখতে হবে। আইনের ফাঁকফোকর দিয়ে অনৈতিক সুবিধা নেওয়া সম্ভব নয়।
আপনাদের যদি এই রায় বা কোম্পানি আইন সম্পর্কিত অন্য কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাথে কমেন্টে যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের এই বিষয়গুলো খোলাসা বা ক্লিয়ার করার চেষ্টা করব। যতটুকু আমরা জানি, যতটুকু আমরা আমাদের মেধা এবং আইন চর্চার ক্ষেত্রে যতটুকু আমরা নিজেরা রপ্ত করতে পেরেছি তার আলোকে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।